আচ্ছা, সো এখন আমরা এখানের মধ্যে দেখি যে লাস্ট ক্লাসে অলরেডি এই ক্যালকুলেশন রিলেটেড কথাবার্তা আমরা বলছিলাম। আমরা এই এই পার্টটুকু পুরাটা স্টুডেন্ট বুক লাইন বাই লাইন রিডিং করছিলাম, এন্ড বাকি এখানে রেট অফ রেডিওঅ্যাক্টিভ ডিকের পার্টটুকু আমরা ফর্মুলাগুলি রিলেটেড প্লাস এইগুলা রিলেটেড ম্যাথ গুলিও করে রাখছিলাম, তাই তো? সো এখন আমরা আজকে বেসিক্যালি যে কাজটা করব, ফিশন এন্ড ফিউশনের এই পার্টটা স্টুডেন্ট বুক থেকে আবার লাইন বাই লাইন রিডিং করে আমরা নিউক্লিয়ার ডিকে চ্যাপ্টারটা শেষ করব। দেন তোমাদের হোমওয়ার্ক গুলি থাকবে যে চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলি এন্ড এক্সাম প্র্যাকটিস কোয়েশ্চেন গুলি শেষ করা। ঠিক আছে? সো এখন আমরা এখানের মধ্যে দাঁড়াও, আমরা একটু কয় মিনিট ওয়েট করি। বাকিরা মনে হয় লাইভের এখনো নোটিফিকেশন পাইছে নাকি না কে জানে। মেসেঞ্জারে হঠাৎ করে যেই কখন থেকে সমস্যা দিতেছে, 5টার আগে থেকে। কি অবস্থা তারিফ? আচ্ছা, সো যেটা বললাম যে মেসেঞ্জারে প্রবলেম দিচ্ছে দেখে মেসেঞ্জারে মেসেজ গুলো যাচ্ছে না, এর জন্য আমি ভাবছিলাম যে মেসেজ দিয়ে রাখছি যদিও, এরপরেও ভাবলাম যে ফেসবুক লাইভের তোমরা নোটিফিকেশন পাইলে পরে বুঝতে পারবো যে ক্লাস আসলে শুরু হয়েছে। ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো তাহলে আমরা আস্তে আস্তে ক্লাসটা শুরু করি। এইগুলা জিনিস আমরা এক্সট্রা কয়টা জিনিস লিখছিলাম, ওগুলো আসবে আমাদের কাজে পরে। তো আমরা স্টার্ট করে দিই। তো কি বলতেছিলাম, আমরা আগে বলছিলাম যে ম্যাস এনার্জি ইকুইভ্যালেন্স অর এনার্জি ম্যাস ইকুইভ্যালেন্স এর ব্যাপারটা, হুইচ ওয়াজ কি কি জিনিস, যে আর নিউক্লিয়ন কারা, যারা নাকি নিউক্লিয়াসে থাকে, যে প্রোটন আর নিউট্রনকে আমরা নিউক্লিয়ন বলি, তাই তো? আর নিউক্লিয়ন হ্যাজ আ mass approximately equal to 1 unified atomic mass unit, যাকে আমরা AMU দিয়ে রিপ্রেজেন্ট করি আর একটা স্মল লেটার ইউ দিয়ে রিপ্রেজেন্ট করি। ইউ এর ভ্যালু কত? 1.66 ইন্টু 10⁻27 কেজি। সো এখন এখানে প্রোটন আর নিউট্রন আর ইলেকট্রনের অ্যাকচুয়াল ম্যাস, যে একদম এক্সাক্ট ম্যাস যখন নাকি আমরা দেখবো যে এক্সাক্ট ম্যাস আপ টু 6 ডেসিমাল প্লেসেস, তো এক্সাক্ট ম্যাস আপ টু 6 ডেসিমাল প্লেস যখন নাকি দেখবো, তখন কি দেখা গেছে যে প্রোটনের ম্যাস কত? 1.007276 ইউ, মানে 1.007276 ইন্টু ইউ এর ভ্যালু উইচ ইজ 1.67 ইন্টু 10, কি বলে 1.66 ইন্টু 10⁻27 কেজি, এরকম। দেন নিউট্রন, তার ম্যাস কত? 1.008665। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি? এখানের মধ্যে এত ইউ, সো ইট মিনস 1.008665 ইন্টু ইউ মানে কত? ইউ ইজ 1.66 ইন্টু 10⁻27, এইভাবে করে। তো এখানের মধ্যে একটা ব্যাপার দেখা যাইতেছে যে থার্ড ডেসিমাল প্লেসে যখন নাকি আমরা গেলাম, তো তখন থার্ড ডেসিমাল প্লেসে প্রোটন আর নিউট্রনের ম্যাসের একটা ডিফারেন্স দেখা গেছে, দেখছো? যে আর নিউট্রন ইজ স্লাইটলি হেভিয়ার দ্যান আ প্রোটন। তো এই ব্যাপারটা তোমাদেরকে অনেক আগে থেকে বলছিলাম, বাট এখানের মধ্যে আমরা এক্সাক্ট ভ্যালু সহ দেখতেছি যে নিউট্রনের ম্যাস প্রোটনের অলমোস্ট সমান, কিন্তু একটু বেশি আর কি। আর ইলেকট্রনের ম্যাস এখানের মধ্যে দেওয়া আছে, ইলেকট্রনের ম্যাস এত। আচ্ছা, এখন এখানের মধ্যে কাজটা কি, যেটা আমরা বলছিলাম যে একটা নিউক্লিয়াসের যে কনস্টিটিউয়েন্ট গুলি থাকে, যে প্রোটনস আর নিউট্রনস গুলি থাকে, আমাদের নরমাল এক্সপেকটেশন কি হওয়া উচিত, যে প্রোটন আর নিউট্রনের ইন্ডিভিজুয়াল ম্যাস যত, তাদেরকে একসাথে কম্বাইন করলে পরে ওই ইন্ডিভিজুয়াল ম্যাস গুলার সামেশন সমান কি হবে, তাদের ম্যাস হবে, টোটাল ম্যাস হবে। কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা কি দেখা যায়, যে নিউক্লিয়াসের ম্যাস অলওয়েজ কম হয়। তো তাহলে এই যে নিউক্লিয়াসের ম্যাসটা যে কম, তো তাহলে এই ম্যাসটা কম মানে কেন, এই ম্যাসটা কোথায় গেল? সো এই জিনিসটা নিয়ে আমরা ডিসকাশন করছিলাম যে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জির ব্যাপারে। সো এখানের মধ্যে কি বলতেছে, we might expect that if we know the constituent parts of any nucleus, মানে একটা নিউক্লিয়াসের ভিতরে কয়টা প্রোটন আছে কয়টা নিউট্রন আছে যদি আমরা এটা জানি, তো তাহলে we can calculate its mass by finding the total mass of its nucleons, যে প্রোটন গুলার ম্যাস আর নিউট্রন গুলার ম্যাস প্লাস করে দিলে আমরা কি পেয়ে যাব, টোটাল ম্যাসের ভ্যালুটা পেয়ে যাব, এমন মনে হইতে পারে, কিন্তু আসলে ব্যাপারটা এত সিম্পল না। However, in practice we find that the actual mass measured
of a nucleus is always less than, এই যে actual mass is always less, actual mass is always less than the total mass of its constituent nucleons। তো তাহলে ইন্ডিভিজুয়াল নিউক্লিয়ন গুলোর ম্যাসের সামেশনের ভ্যালু হলো বেশি, আর টোটাল নিউক্লিয়াসের ম্যাসের ভ্যালু হলো কম। তো এই ম্যাসের ডিফারেন্স যেটা ক্রিয়েট হয়, এই ডিফারেন্স ইন ম্যাসটাকে আমরা বলি ম্যাস ডিফেক্ট অর ম্যাস ডেফিসিট, যেটা ডেল্টা এম দিয়ে রিপ্রেজেন্ট করি। এইখানের মধ্যে ওয়ার্ড এক্সাম্পলের মধ্যে এই জিনিসটা শো করছে, এটা আমরা ওই দিন অনেক ডিটেইলে দেখছিলাম, স্টিল আমরা এখানের মধ্যে একটু ডিসকাশন করে নেই যে ব্যাপারটা কি। এখানের মধ্যে ব্যাপারটা হলো এরকম যে এই 6টা লাল কালার দিয়ে যেগুলো রিপ্রেজেন্ট করে এগুলো হলো প্রোটন, দেন এখানে 6টা যে ব্লু কালার দিয়ে রিপ্রেজেন্ট করে এগুলো হলো নিউট্রন। আচ্ছা, তো এখন 6টা প্রোটন 6টা নিউট্রন, সো এখন এই যে 6টা নিউট্রন, একটা নিউট্রনের মাস কত? 1.008665 এত ইউ। আর নিউট্রন আছে কয়টা? 6টা। সো তাহলে একটার মাস হলো 1.008665, সো তাহলে 6টার মাস কত হবে? 6 ইনটু এইটা। সো তাহলে করলে কত হয়? 6.05199 ইউ। তো তাহলে এটা হলো নিউট্রন গুলার টোটাল মাস, যে 6টা নিউট্রন মিলে টোটাল মাস এত হবে। প্রোটন গুলার মাস কত করে? 1.00726 ইউ। আর প্রোটন আছে কয়টা? 6টা। তো তাহলে একটার মাস হলো 1.00726, তো তাহলে 6টার মাস কত হবে? 6 ইনটু এই ভ্যালু। তো তাহলে কত হয়? 6.043656 ইউ। তো তাহলে টোটাল মাস অফ দ্য নিউক্লিয়ন, যে প্রোটন আর নিউট্রন গুলার ইন্ডিভিজুয়াল মাস গুলা সামেশন করলে কত হবে? নিউট্রনেরটা 1.05199, প্রোটনেরটা 6.043656। তো টোটাল মাস কত আসবে? 12.095646 ইউ। তো তাহলে টোটাল মাস অফ 6 প্রোটন এন্ড 6 নিউট্রন সাম আপ করলে পরে কত হবে? এত। কিন্তু কার্বন অ্যাটমের মাস যখন নাকি আমরা মেজার করছি, কার্বন অ্যাটম, অ্যাটম মানে কি? নিউক্লিয়াস প্লাস আউটার শেল ইলেকট্রন সব মিলায়, ঠিক আছে? তো এখন বলতেছে যে মেজার্ড মাস অফ কার্বন 12 অ্যাটম কত? 12.000000 ইউ। তো তাহলে টোটাল মাস অফ কার্বন 12 অ্যাটম হলো এত। এখন অ্যাটমের মধ্যে তো ইলেকট্রনও আছে, তো ইলেকট্রনের মাস গুলো আমরা বাদ দিব। তো তাহলে একটা ইলেকট্রনের মাস হলো 0.00054858 ইউ। তো 6টা ইলেকট্রনের মাস কত হবে? 6 ইনটু এইটা। তো কার্বন অ্যাটমের মধ্যে 6টা ইলেকট্রন থাকবে, তো 6টা ইলেকট্রনের মাস আমরা সাবট্রাক্ট করতেছি, তাহলে যেন আমরা কি পাই? কার্বন অ্যাটমের থেকে ইলেকট্রন গুলাকে যদি বাদ দিয়ে দেই, শুধু কি থাকবে? তাহলে কার্বন অ্যাটমের নিউক্লিয়াসটা থাকবে। তো নিউক্লিয়াসের মাস আমরা বের করলাম, কত আসলো? 11.996709 ইউ। তো এখন দেখা গেল কি টোটাল মাস অফ প্রোটন আর নিউট্রনের সামেশন হলো বেশি, আর যখন নাকি এই সেম নাম্বার অফ প্রোটন আর নিউট্রন মিলে নিউক্লিয়াস ফর্ম করছে তখন তাদের মাসটা হলো কম। কত কম? ওই ডিফারেন্সটা আমরা এখানে বের করছি, এই যে মাস ডেফিসিটটা কত? ইন্ডিভিজুয়াল প্রোটন আর নিউট্রনের মাসের সামেশন থেকে নিউক্লিয়াসের মাস যেটা বের করলাম এটা সাবট্রাক্ট করলাম, সো তাহলে কত আসলো? 0.098937 ইউ। তো এখন ইউ এর ভ্যালু কত? 1.66 ইনটু 10⁻⁻27 কেজি। সো তাহলে মাস ডেফিসিটটাকে কেজিতে কনভার্ট করলাম, কত আসছে? 1.642354 ইনটু 10⁻⁻28 কেজি। সো তাহলে এত হলো মাস ডেফিসিট। তো এই যে এতটুকু মাস কার্বন 14 নিউক্লিয়াসের মধ্যে কম আছে, তো তাহলে এই বাকি মাসটুকু কোথায়? যে প্রোটন আর নিউট্রন গুলি যা আছে তাদের তো অ্যাকচুয়াল মাস আরো বেশি হওয়ার কথা, সো তাহলে নিউক্লিয়াস ফর্ম করার পর এই যে আমরা মাসটা কম পাচ্ছি, সো বাকি মাস গুলো কোথায় গেল? এই বাকি মাস গুলা কি হয়েছে? এনার্জিতে কনভার্ট হয়ে গেছে, যে প্রোটন আর নিউট্রন নিজেরা ইচ্ছা করে কি করছে? এগুলাকে এনার্জিতে কনভার্ট করছে। তাহলে যেন কি করতে পারে? তাহলে যেন এই এনার্জি ইউজ করে দে ক্যান হোল্ড দ্য নিউক্লিয়াস টুগেদার, যে এনার্জিটাকে এর জন্য আমরা কি বলি? নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। তো কি বলতেছে তারা এখানের মধ্যে? দেখো এই জিনিসটা একটু মুছে নেই, এটা আমরা এখন আবার নতুন করে রিডিং করব। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কি বলতেছে খেয়াল করি।
nuclear binding energy. The mass deficit comes about because a small amount of the mass of all the nucleons is converted into the energy needed to hold the nucleus together. So তাহলে mass deficit টা arise করে কেন, or কেন হয় আমাদের mass এর difference টা? Because a small amount of the mass of the protons and neutrons কোন কাজে ইউজ হয়? নিউক্লিয়াসটাকে হোল্ড করে রাখার জন্য এনার্জি লাগে, ওই এনার্জিতে ইউজ হয়। This is called binding energy, delta E, and it is calculated using Einstein's mass energy relationship. Delta E is equal to c square into delta m, where c is the speed of light. এখন এখানের মধ্যে আমাদের দুইটা ইউনিটে এরকম রিপ্রেজেন্ট করতে পারি, ম্যাসকে ইদার কিলোগ্রামে রিপ্রেজেন্ট করতে পারি অর মেগা ইলেকট্রন ভোল্ট পার সি স্কয়ার ওরকম ভাবে রিপ্রেজেন্ট করি। তো কি কি বলতেছে এখানে আমাদের দেখি, there are two common systems of units for calculating binding energy. If you have calculated the mass deficit in kilogram, তো তাহলে then using c is equal to 3 into 10 to the power 8 will give the binding energy in joules, যে directly তুমি কিসে পাবা? জুলসে পাবা। Alternatively, যদি তোমার mass deficit টা কি থাকে, if you have calculated the mass deficit in atomic mass unit, যে something u তে থাকে, তো তখন কি, then you convert it into binding energy using mega electron volt. কি হয়, 1 u সমান mass কে এনার্জিতে কনভার্ট করলে কত হচ্ছে? 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা কিভাবে হয় এই জিনিসটা আমরা দেখি। মনে করো mass deficit is equal to 1 u সমান mass এর সমান। 1 u মানে কত রায়হান? ধরো ভুলে গেছি 1.66 ইন্টু 10 to the power minus 27 kg। ঠিক আছে, সমস্যা নাই। তো এখন এটা হলো 1 u সমান mass। এখন বলতেছে 1 u সমান mass কে মানে কি 1.66 into 10 to the power minus 27 kg amount of mass কে যদি এনার্জিতে কনভার্ট করা হয়, তো তাহলে কত এনার্জি পাবো আমরা? 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। যদিও এক্স্যাক্টলি এতটুকু আসে না, স্টিল তারা অ্যাপ্রক্সিমেট করে এটা একটা নিয়ে নিছে, তাহলে যেন আমাদের ডিরেক্ট কয় টাইপের ক্যালকুলেশন করা যায়। কেমন টাইপের ক্যালকুলেশন, যে এখানের মধ্যে কি বলতেছে দেখো। সো মনে করো যে 1 u সমান mass, মনে করো যে 1 u সমান mass এনার্জিতে কনভার্ট হইতেছে। সো তাহলে mass হলো 1.66 into 10 to the power minus 27, আর c কত? 3 into 10 to the power 8। সো তাহলে এখানের মধ্যে কত আসতেছে আমরা যদি দেখি, ক্যালকুলেটরে বসায় যে 1.66 into 10 to the power minus 27 multiplied by 3 into 10 to the power 8 whole square। সেটা করলে পরে আসে 1.494 into 10 to the power minus 10 জুল। তো এটা কি আসলো? জুলে আসলো। এখন জুল থেকে আমরা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করার জন্য কি করি, যে নিচে এখানে লেখা আছে, জুল থেকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করার জন্য ডিভাইডেড বাই চার্জ অফ এন ইলেকট্রন, যে 1.6 into 10 to the power minus 19 দিয়ে ডিভাইড করব। সো তাহলে আমরা দেখি যে এটাকে যদি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করি, যে 1.494 into 10 to the power minus 10, এটাকে যদি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করি, তো তাহলে কত হয়? সো 1.494 into 10 to the power minus 10 divided by 1.6 into 10 to the power minus 19, এটা করলে পরে আসে, সরি, 933750000। তো এখন এটাকে যদি আমরা, এটা এত ইলেকট্রন ভোল্ট, কি হচ্ছে, এটা হলো এত ইলেকট্রন ভোল্ট। তো তাহলে 933.75 মেগা ইলেকট্রন ভোল্ট। অ্যাকচুয়াল ক্যালকুলেশন ওয়াইজ আমাদের এমন আসে, কিন্তু তারা কিভাবে এটা ক্যালকুলেট করছে, যে এখানের মধ্যে তারা কত আনছে, 1 ইউ সমান mass কে যদি ফুললি এনার্জিতে কনভার্ট করো কত হয়? 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট হয়। তারা ব্যাপারটা কি করছে, তারা ব্যাপারটা করছে এরকম, দাঁড়াও দেখি, 1.49 into 10 to the power minus 10 divided by
1.6 into 10 to the power minus 19। তারা এই জিনিসটা করছে, আমরা যে এখানের মধ্যে কি করছি রায়হান, আমরা 494 পর্যন্ত নিছি না, তারা এই 494 পর্যন্ত না নিয়ে তারা 1.49 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 পর্যন্ত নিছে। তো তাহলে কি, তখন যদি তুমি এটা নাও, দাঁড়াও, 1.494 আসছে, সো তারা 3 সিগনিফিকেন্ট ফিগারে লিখছে এত। তো এখন এটাকে যদি তুমি এনার্জিতে নাও, কত আসে, 1.49 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 জুল। জুল থেকে ইলেকট্রন ভোল্টে নেওয়ার জন্য এই, সেটা করলে পরে আসে 931.250000। তাহলে 931.25 মেগা ইলেকট্রন ভোল্ট। স্টিল তাদের থেকে আমাদের একটু ডিফারেন্স আসতেছে, বাট মেইন কনভার্সন প্রসিডিওরটা হলো এরকম যে তারা এখানের মধ্যে ডিরেক্টলি কি করতেছে, ডিরেক্টলি ম্যাথটা করার জন্য এমন কাজ করছে, কি করছে, আমরা এটা একদম লাস্টের দিকে রাউন্ড আপ করতেছি, তো এই রাউন্ড আপের ব্যাপারটা এই ওয়ার্ক এক্সাম্পলে ক্লিয়ার করছে, যে এই জায়গাটায় ক্যালকুলেশনস অফ ম্যাথ ডেফিসিট আমাদের একদম লাস্টে এসে রাউন্ড আপ করলে পরে কোনো রকমের ভুল হবে না। যে এখানের মধ্যে বলতেছি কি দেখি, ক্যালকুলেট দ্য বাইন্ডিং এনার্জি অফ আ কার্বন 12 নিউক্লিয়াস ইন বোথ জুলস এন্ড ইলেকট্রন ভোল্টস। তো এখন আমাদের বাইন্ডিং এনার্জি যদি বের করতে হয়, জুলে যদি নিতে হয়, তো তাহলে কি ম্যাস ডেফিসিট কত কার্বন 12 এর, 1.642354 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28 কেজি, তাই না? সো এটা হলো ম্যাস ডেফিসিট। এখন বাইন্ডিং এনার্জির ভ্যালু কিভাবে পাবো, ম্যাস ডেফিসিট ইন্টু সি স্কোয়ার করে, তাই তো? সো তাহলে এই যে ম্যাস ডেফিসিট হলো এইটা, এইটার সাথে সি স্কোয়ার, যে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মাল্টিপ্লাই 10 টু দি পাওয়ার 8 এইটার স্কোয়ার মাল্টিপ্লাই করলে পরে কত আসবে, এত। সো এটা হলো আমাদের জুলে আসছে। এন্ড যখন নাকি এটাকে আমরা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করলাম, কত হয়, 92.3 মেগা ইলেকট্রন ভোল্ট। সো এটা হলো আমাদের নরমাল প্রসিডিওর, যে কিলোগ্রাম থেকে যে কেজিতে দেওয়া ছিল ম্যাস, তো ওখান থেকে প্রথমে জুলে নিছি, তারপর জুল থেকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করছি। এখন দেখো তুমি যদি তাদের ডিরেক্ট ওয়েটা ইউজ করো, যে ম্যাস ডেফিসিট কত ছিল, এত ইউ, যে 0.09897 ইউ। এখন বলছে কি 1 ইউ সমান ম্যাস কে এনার্জিতে কনভার্ট করলে কত হয়, 931 মেগা ইলেকট্রন ভোল্ট। সো তাহলে এত ইউ সমান ম্যাস কে এনার্জিতে কনভার্ট করলে কত হবে, 931 ইন্টু 1 ইউ সমান ম্যাস কে এনার্জিতে কনভার্ট করলে যা পাই ওইটা। তো তাহলে কত আসে, 92.2 মেগা ইলেকট্রন ভোল্ট। সো যেটা কি আসলো, একটু ডিফারেন্স আসলো না, কেজি থেকে করলে পরে আসতেছে 92.3, আর ডিরেক্ট ওয়েতে যে 1 ইউ সমান ম্যাস কে এনার্জিতে কনভার্ট করলে কত হয়, ওইটাতে করলে কত আসতেছে, 92.2 মেগা ইলেকট্রন ভোল্ট। তো কি বলতেছে, note that in calculations of both mass deficit and binding energy you need to use as many significant figures as possible, যে যত সিগনিফিকেন্ট ফিগার নেওয়া যায় ততটুকু নিতে হবে। কেন, বিকজ আমাদের একদম অ্যাকিউরেট একটা অ্যান্সার লাগবে, ঠিক আছে? আর রাউন্ড আপ করব কখন, একদম লাস্টে, অনলি রাউন্ডিং অফ এট দ্য ভেরি এন্ড অফ দ্য ক্যালকুলেশন, যে একদম ক্যালকুলেশনের লাস্টে যায় আমরা কি করব, রাউন্ড আপ করব। The difference in our two answers here has come from rounding of the binding energy answer in joules। এই যে আমরা জুলে যেই বাইন্ডিং এনার্জিটাকে রাউন্ড আপ করছি, রাউন্ড আপ করাতে আমাদের কি আসছে, ইলেকট্রন ভোল্টের এনার্জির ভ্যালু গুলাতে ডিফারেন্স আসছে। যদি আমরা কিলোগ্রামের ম্যাসের ডিফারেন্সটাকে যদি কি না করতাম, রাউন্ড আপ না করতাম, তো তাহলে পরে আমাদের দোনোটা কি আসতো, সমান সমান আসতো। কত হইতো, 92.2 মেগা ইলেকট্রন ভোল্ট আসতো দোনোটা। বুঝতে পারছো রায়হান? জি ভাইয়া, বুঝছি। ওকে, এখন আমরা তো বাইন্ডিং এনার্জি ক্যালকুলেট করা শিখছি। বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কি, এটা তো আমরা জানি, ওই দিন তো আমরা ডিসকাস করছি, জাস্ট স্টুডেন্ট বুক থেকে এখন পড়বো। যে এখানের মধ্যে কি বলতেছে, বাইন্ডিং এনার্জিটা কি, যে টোটাল নিউক্লিয়াসটাকে হোল্ড করে রাখার জন্য টোটাল এনার্জিটা হলো বাইন্ডিং এনার্জি। এখন নিউক্লিয়াসের ভিতরে তো
ম্যাস নাম্বার ডিফারেন্ট ডিফারেন্ট হইতে পারে, এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্টের ম্যাস নাম্বার আলাদা আলাদা। সো তাহলে কি হবে, তোমার পার নিউক্লিয়ন যখন নাকি আমরা কম্পেয়ার করব তখন আমরা অ্যাকচুয়াল ব্যাপারটা বুঝতে পারবো যে পার প্রোটন বা পার নিউট্রন কতটুকু বাইন্ডিং এনার্জি আছে বা কতটুকু বাইন্ডিং এনার্জি তারা কন্ট্রিবিউট করতেছে, ওই জিনিসটা আমরা বুঝতে পারবো। তো কি বলতেছে এখানের মধ্যে, how much energy would be needed to remove one nucleon from a nucleus? One nucleon বলতে একটা প্রোটন বা একটা নিউট্রন। To work this out, we need to know both the binding energy of a nucleus and the number of nucleons in it. So তাহলে টোটাল বাইন্ডিং এনার্জির ভ্যালুটা জানতে হবে আর ম্যাস নাম্বারটা জানতে হবে। This gives us the binding energy per nucleon in a nucleus in mega electron volt. So পার নিউক্লিয়ন, যে প্রতি একটা প্রোটন বা প্রতি একটা নিউট্রনের কতটুকু বাইন্ডিং এনার্জির ভ্যালু আছে বা তাদেরকে কত পার প্রোটন বা পার নিউট্রন কত এনার্জি দিয়ে তাদেরকে হোল্ড করে রাখতেছে, ওই ভ্যালুটা আমরা পাবো। and from this we can determine how strongly different nuclei are held together. So তাহলে এখান থেকে আমাদের আইডিয়া হবে কি যে কোন নিউক্লিয়াসের স্টেবিলিটি কত বেশি, যার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যত বেশি হবে সে তত বেশি স্টেবল হবে, যার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যত কম হবে তার স্টেবিলিটি তত কম হবে। তো কি বলতেছে এখানে, does helium 4 or carbon 12 have higher binding energy per nucleon? যে helium 4 নাকি carbon 12 কার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বেশি? সো এখন helium 4 এর বাইন্ডিং এনার্জির ভ্যালু হলো, টোটাল বাইন্ডিং এনার্জির ভ্যালু হলো 28.3 আর তার নিউক্লিয়ন আছে হলো 4টা। সো তাহলে পার নিউক্লিয়ন কত হয়, টোটাল বাইন্ডিং এনার্জি ডিভাইডেড বাই ম্যাস নাম্বার। ঠিক আছে, তো তাহলে টোটাল বাইন্ডিং এনার্জি ডিভাইডেড বাই ম্যাস নাম্বার করলে আমরা একটা নিউক্লিয়নের বাইন্ডিং এনার্জি কত হয় এটা পাইলাম, কত 7.04 মেগা ইলেকট্রন ভোল্ট। এখন এরকম সেম ওয়েতে যে টোটাল বাইন্ডিং এনার্জি ফর কার্বন 12 হলো 92.2 মেগা ইলেকট্রন ভোল্ট আর তার নিউক্লিয়ন আছে হলো 12টা। তো তাহলে পার নিউক্লিয়ন কত এনার্জি করে পাচ্ছে, টোটাল বাইন্ডিং এনার্জি ডিভাইডেড বাই ম্যাস নাম্বার। তো তাহলে প্রতি একটা প্রোটন বা প্রতি একটা নিউট্রনের কতটুকু করে এনার্জি দিয়ে হোল্ড করে রাখছে, 7.68 মেগা ইলেকট্রন ভোল্ট। সো তাহলে কি কার্বন 12 নিউক্লিয়াসে আরো টাইটলি বাউন্ড করা আছে দেন হিলিয়াম 4। সো তাহলে কার্বন 12 অ্যাটম কি হবে, মোর স্টেবল হবে। ঠিক আছে, এখন এখানের মধ্যে কি বলতেছে, drawing a graph of binding energy per nucleon against mass number for the nuclei gives us useful way of comparing how tightly different nucleides are bound together. যে different different এরকম নিউক্লিয়াস কত স্ট্রংলি বাইন্ড আপ করা আছে আর কত স্ট্রংলি আটকায় রাখা আছে, ওই জিনিসটার আমরা একটা আইডিয়া পাবো এই গ্রাফ থেকে। সো এই গ্রাফ আমরা লাস্ট দিন অলরেডি ডিসকাস করছি। সো এখন আমরা এখানে স্টুডেন্ট বুকে দেখে নিই তারা কি বলতেছে। Looking at figure B, you will see that isotopes with highest binding energy per nucleon is iron. So তাহলে আয়রন হলো সবচেয়ে স্টেবল একটা নিউক্লিয়াস, যে তার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের ভ্যালু হলো সবচেয়ে বেশি, কত 8.8 মেগা ইলেকট্রন ভোল্ট পার নিউক্লিয়ন, যে তার প্রত্যেকটা প্রোটন বা নিউট্রন 8.8 মেগা ইলেকট্রন ভোল্ট বাইন্ডিং এনার্জি দিয়ে আটকায় আছে। Any nuclear reaction which increases binding energy per nucleon will give out energy. এই জিনিসটা মাস্ট একদম সারা জীবনের জন্য মনে রাখতে হবে যে যে কোনো নিউক্লিয়ার রিঅ্যাকশন যেখানে কি হয় বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বাড়বে, ওয়ালাইকুম আসসালাম, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বাড়বে, তো ওইটা কি হবে, এনার্জি রিলিজ করবে। কেন, বিকজ আমরা এটা বলছিলাম যে যে কোনো নিউক্লিয়ার রিঅ্যাকশনে আমাদের কি হয়, ফাইনালি রিঅ্যাকশন শেষ হওয়ার পর প্রোডাক্টের ম্যাসটা দেখা যায় যে রিঅ্যাকট্যান্টের ম্যাস গুলা থেকে কম। তো তাহলে প্রোডাক্টের ম্যাসটা কম কেন, বিকজ তার স্টেবিলিটি বাড়ছে। তো স্টেবিলিটি বাড়লে ম্যাস কেন কমবে, বিকজ স্টেবিলিটি কামস এট আ প্রাইস। হোয়াট প্রাইস, স্টেবিলিটি বাড়ানোর জন্য তাদের ম্যাস গুলাকে কি করতে হয়েছে, এনার্জিতে কনভার্ট করতে হয়েছে এর জন্য। তো এই কথাটা এখানের মধ্যে বলতেছে কি, the graph shows us that small nuclides can combine together to make large nuclei up to iron. সো তার মানে ছোট যে আয়রনের থেকে ছোট যারা বা লাইটার নিউক্লিয়াস গুলা কি করতে চাবে, তারা
একজন আরেকজনের সাথে কম্বাইন হয়ে হয়ে আয়রন ফর্ম করতে চাবে। আর আয়রনের থেকে হেভিয়ার যারা, তারা কি করতে চাবে, দে উইল ওয়ান্ট টু ব্রেক আপ অর স্প্লিট অ্যাপার্ট, তাহলে যেন তারা আয়রনের মতো স্ট্রাকচার অ্যাটেইন করতে পারে। সো কি বলতেছে, উইথ গ্রেটার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। তো তাহলে স্মল স্মল নিউক্লিয়াস গুলা মিলে লার্জ নিউক্লিয়াস ফর্ম করতে চাবে এন্ড বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বাড়াইতে চাবে। সো এই নিউক্লিয়ার রিঅ্যাকশনের প্রসেসটাকে আমরা কি বলি, নিউক্লিয়ার ফিউশন। যে দুইটা ছোট নিউক্লিয়াস একসাথে কম্বাইন হয়ে একটা বড় নিউক্লিয়াস ফর্ম করবে, এই প্রসেসটাকে আমরা কি বলি, নিউক্লিয়ার ফিউশন। এখন বলতেছে কি, সিমিলারলি লার্জার নিউক্লিয়াই ক্যান ব্রেক আপ ইনটু smaller pieces which have a greater binding energy per nucleon। যে অলওয়েজ কি চাইতেছে, বারবার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বাড়াইতে চাইতেছে। বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বাড়াইতে চাওয়ার এত ইচ্ছা কেন, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বাড়ানোর এত ইচ্ছা বিকজ তারা স্টেবল হইতে চায়। যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যার যত বেশি, সে তত বেশি স্টেবল, যে তার নিউক্লিয়াসের থেকে কোনো প্রোটন বা নিউট্রন নিয়ে যাওয়া তত বেশি কষ্ট আর কি। সো এর জন্য তো কি বলতেছে, অরিজিনাল নিউক্লিয়াসের থেকে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন তারা বাড়াইতে চায়। সো ইদার যদি তাদের স্প্লিট করতে হয় স্প্লিট করবে, কম্বাইন হইতে চাইলে কম্বাইন হবে। সো স্প্লিট হবে কখন, আয়রনের থেকে হেভিয়ার হইলে স্প্লিট হবে। সো এই রিঅ্যাকশনটাকে বলি ফিশন রিঅ্যাকশন। আয়রনের থেকে লাইটার হইলে পরে কম্বাইন হবে। সো এই রিঅ্যাকশনটাকে আমরা বলি ফিউশন রিঅ্যাকশন। সো এই যে reactions like this are called nuclear fission reaction. Both of these type of nuclear reaction will give out energy and could be used as power sources। তো তাহলে এরকম দোনোটা টাইপ অফ নিউক্লিয়ার রিঅ্যাকশনে কি করে, এনার্জি রিলিজ করে এন্ড যেগুলা পাওয়ার সোর্স হিসেবে ইউজ করা যাইতে পারে। ঠিক আছে, এখন এটা আমরা দেখবো এখন নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশনের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি কাজটা কি হয়। এখানে আমাদের ও লেভেলসে থাকতে সময় আমরা অ্যাকচুয়ালি রিয়েল পিকচারটা পুরাটা দেখি না, আমরা জাস্ট কথার কথা পড়ে আসছি। যদিও এটা ঠিক আছে, কোনো ভুল না, কিন্তু এত ইজি না স্টেপ গুলো। আমরা যে বলি ও লেভেলসে বলছিলাম যে দুইটা হাইড্রোজেন একসাথে মিলে হিলিয়াম বানায় ফেলে, কিন্তু না, হাইড্রোজেন আর হাইড্রোজেন মিলে প্রথমে হাইড্রোজেনই বানায়। কি হয়, হাইড্রোজেন আর হাইড্রোজেন, হাইড্রোজেন ওয়ান এর নামটা কি, হাইড্রোজেন ওয়ান এর স্পেশাল নামটা কি রায়হান? হাইড্রোজেনের তিনটা আইসোটোপ তো নরমালি তোমরা চিনো। হাইড্রোজেন, সেকেন্ডের নাম খেয়াল আছে, ডিউটেরিয়াম একটা আছে, কিন্তু ফার্স্ট এটার নাম খেয়াল নেই। আচ্ছা, সো H2 হলো ডিউটেরিয়াম, এটা মনে আছে, ভেরি গুড। এটা হলো ট্রিটিয়াম বলে, আর H1 টাকে বলে প্রোটিয়াম, যে জাস্ট একটা প্রোটন আছে, তাই না? তো এখন এগুলো জি ছিল ভাই। তাদের নামগুলো। আচ্ছা, সো ফার্স্টে কি হয়, ফার্স্টে একটা প্রোটিয়াম আর একটা প্রোটিয়ামের সাথে কম্বাইন হয়। তো একটা প্রোটিয়াম আর একটা প্রোটিয়ামের সাথে কম্বাইন হয়ে, যে একটা প্রোটিয়াম আর একটা প্রোটিয়ামের সাথে কম্বাইন হয়ে কি ফর্ম করে, একটা ডিউটেরিয়াম ফর্ম করে, একটা পজিট্রন ফর্ম করে, একটা ইলেকট্রন নিউট্রিনো প্লাস এনার্জি দেয়। এরপরে আবার আরেকটা প্রোটিয়াম মিলে সেম রিঅ্যাকশন, যে একটা ডিউটেরিয়াম ফর্ম করলো, একটা পজিট্রন ফর্ম করলো, সাথে ইলেকট্রন নিউট্রিনো, যে লেপটন নাম্বার ব্যালেন্স করার জন্য, দেন সাথে এনার্জি। এখন এই যে ডিউটেরিয়াম ফর্ম করছে, ডিউটেরিয়ামটা এখন একটা প্রোটিয়ামের সাথে রিঅ্যাক্ট করে কি ফর্ম করবে, হিলিয়াম 3। দেন আবার আরেকটা ডিউটেরিয়াম আরেকটা প্রোটিয়ামের সাথে রিঅ্যাক্ট করে আবার দিবে হিলিয়াম 3। এখন এই দুইটা হিলিয়াম 3 মিলে ইভেনচুয়ালি ফর্ম করবে হিলিয়াম। সো তাহলে আমরা যে পড়ে আসতাম ও লেভেলসে থাকতে, যে দুইটা হাইড্রোজেন অর হাইড্রোজেন হাইড্রোজেন ফিউশন হলে হিলিয়াম ফর্ম করে, ইয়েস, এট দ্য এন্ড অফ দ্য ডে হিলিয়াম হয়, কিন্তু এত ডিরেক্ট না রিঅ্যাকশনটা। সো তাহলে অনেকগুলো স্টেপ পার করে এসে দেন কি করতে হয়, হিলিয়াম প্রডিউস করা লাগে। সো ফার্স্টে প্রোটিয়াম প্রোটিয়াম মিলে ডিউটেরিয়াম ফর্ম করবে দুইটা, ওই দুইটা ডিউটেরিয়াম যে আবার দুইটা প্রোটিয়ামের সাথে রিঅ্যাক্ট করে কি ফর্ম করবে, হিলিয়াম 3। দেন ওই দুইটা হিলিয়াম 3 এসে মিলে কি হবে, হিলিয়াম 4 প্রডিউস করবে। সো এই সিকোয়েন্স আমাদের মনে রাখতে হবে না, এই সিকোয়েন্স জাস্ট তোমাদেরকে, এখন এ লেভেলস এ উঠছো, এ লেভেলস এর একদম লাস্টের দিকে তোমরা, তো তোমাদের জানা উচিত যে আসলে রিঅ্যাকশনটা এত ইজি না, রিঅ্যাকশনটা আমাদের অনেকগুলো স্টেপ পার করে ফাইনালি হয়। ঠিক আছে, তো এই সাইকেল গুলো, এগুলা জিনিসগুলো আমরা আবার অ্যাস্ট্রোফিজিক্সে যখন দেখবো তখন ওখানের মধ্যে আমাদের একটু রিক্যাপ হবে, যে হাইড্রোজেন হাইড্রোজেন ফিউশন যে হবে, যে মেইন সিকোয়েন্সটা আমরা যে পড়ছিলাম। চ্যাটে কি কি লিখছে,
আয়রনের স্টেবিলিটি বেশি, এটা তো ফার্স্টে আয়রনেরটা স্টেবিলিটি বেশি কিভাবে এটা তারা বের করছে প্রথমে সবগুলার থেকে নিউ কি বলে নিউট্রন বা প্রোটন ছুটায় নিয়ে আসা ট্রাই করছে। তারা দেখলো কি, তারা দেখলো যে পার প্রোটন বা পার নিউট্রন বেশি এনার্জি লাগতেছে কোন এলিমেন্টের জন্য, আয়রনের জন্য। তো তখন তারা বুঝছে যে আয়রন হলো সবচেয়ে বেশি স্টেবল। এখন কেন স্টেবল, ওই জিনিসটা তাদের নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন গুলি কিভাবে অ্যারেঞ্জ করা ওই জিনিসটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে যে জিনিসটা বলতেছিলাম যে কি হয়, এই যে একটা প্রোটিয়াম আর একটা প্রোটিয়ামের সাথে মিলে কি ফর্ম করবে, একটা ডিউটেরিয়াম। এরপরে ডিউটেরিয়ামের থেকে এখানে কি হইতেছে, পজিট্রন আর নিউট্রিনো এরকম রিলিজ হইতেছে। এরপর একটা প্রোটিয়াম এই ডিউটেরিয়ামের সাথে মিলে হিলিয়াম 3, দুইটা হিলিয়াম 3 মিলে দেন ইভেন্চুয়ালি ফর্ম করলো হিলিয়াম। তো এইভাবে করে আমাদের অনেকগুলা স্টেপ পার করে ফাইনালি কি হয়, ইউরেনিয়াম কি বলে হিলিয়াম 4 ক্রিয়েট হয়। সো হিলিয়াম 4 ক্রিয়েট হয় এত ইজি না, অনেকগুলা স্টেপ পার করা লাগে। সো তাহলে বুঝতেই পারতেছো যে হিলিয়াম হিলিয়াম ফিউজ করে যে কার্বন ফর্ম করে, এটা ফর্ম করতে আরো অনেক লম্বা টাইপ অফ রিঅ্যাকশন হয়। সেগুলা সাইকেল গুলো হিউজ। আমরা জাস্ট শর্টকাটে ও লেভেলসে পার করে আসছিলাম, বলছিলাম যে হাইড্রোজেন হাইড্রোজেন ফিউজ করে হিলিয়াম ফর্ম করে, হিলিয়াম হিলিয়াম ফিউজ করে কার্বন ফর্ম করে, নাইট্রোজেন ফর্ম করে, অক্সিজেন ফর্ম করে। হয় এগুলা ভুল না কোনো, কিন্তু স্টেপ গুলো আমরা স্কিপ করে আসছিলাম যেগুলো আমরা এখন বড় হলে শিখবো। সো এখানের মধ্যে কি বলতেছে, if we take some light nuclei and force them to join together, তারা তো জয়েন হইতে চাবে না কেন, বিকজ নিউক্লিয়াস কি পজিটিভলি চার্জ না, তো পজিটিভ পজিটিভ কি করবে, একজন আরেকজনকে রিপেল করবে। সো তাহলে তারা তো কম্বাইন হতে চাবে না, তো তাদেরকে কম্বাইন করার জন্য কি করতে হবে, উই উইল হ্যাভ টু ওভারকাম দেয়ার রিপালসিভ ফোর্সেস। তো এর জন্য খুবই 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 হাই টেম্পারেচার লাগে। ঠিক আছে, সো ওই হাই টেম্পারেচার দিলে পরে তারা তখন কি হবে, একজনের সাথে আরেকজন কম্বাইন হবে। এখন এরকম কতগুলা স্পেসিফিক সমস্যা যে তাদের অনেক হাই টেম্পারেচার লাগে, অনেক হাই ডেনসিটি এন্ড প্রেসার মেইনটেইন করতে হয়, এই জিনিসগুলা আরতে কোন টাইপ অফ রিঅ্যাক্টরের মধ্যে এখন পর্যন্ত আমরা অ্যাচিভ করতে পারি নাই। যদিও আমাদের একটা টার্গেট আছে যে 2025 এর দিকে ফ্রান্সে অনেক বড় একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর এখানে বিল্ড করার প্ল্যান হইতেছে, এন্ড 2025 এটা শেষ হবে, তখন আমরা বুঝতে পারবো যে কোন ফিউশন রিঅ্যাক্টর পসিবল নাকি নাই। যে এখানের মধ্যে এইসব রিলেটেড ডিটেলস বলা আছে ফ্রান্সের ওই রিঅ্যাক্টর রিলেটেড, ওগুলো আমরা দেখবো একটু পরে। তো এখন এখানে কি বলতেছে, the mass of the heavier nucleus will be less than the mass of the constituent parts as sum of the mass is converted to energy, যেটা অলরেডি বারবার করে বলছি যে নিউক্লিয়ার রিঅ্যাকশনের মধ্যে ফিশন রিঅ্যাকশন হোক বা ফিউশন রিঅ্যাকশন হোক, যেটাই হোক, যখন নাকি তারা কম্বাইন হবে একজনের সাথে আরেকজন, তখন কি হবে, তখন দে উইল প্রডিউস আ প্রোডাক্ট, যার প্রোডাক্টটা কি উইল বি লাইটার দেন দ্য mass of the individual reactant। তো তাহলে টোটাল ম্যাস অফ প্রোডাক্ট আমরা কম পাচ্ছি, সো তাহলে বাকি ম্যাস কোথায় গেল, ওই ম্যাসটা এনার্জিতে কনভার্ট হচ্ছে। এখানে বলে দিছে যে সাম ম্যাস ইজ কনভার্টেড ইনটু এনার্জি। সো কি বলতেছে, however not all of its energy is used as binding energy for the larger nucleus। তো তাহলে অনেকটুকু এনার্জি কি করে ফেলে, রিলিজ করে ফেলে, যে ম্যাস গুলা এনার্জিতে কনভার্ট করলে এখন অনেকটুকু এনার্জি বাইন্ডিং এনার্জি হিসেবে কনভার্ট হয়েছে, আর বাকি যে সব এক্সেস যে এনার্জিটা আছে ওই এক্সেস এনার্জিটা কি করছে, রিলিজ করে দিছে। সো এই রিলিজ করা এনার্জিটাই আমরা এট দ্য এন্ড অফ দ্য রিঅ্যাকশন পাই। সো কি বলতেছে, the binding energy per nucleon afterwards is higher than at the start. This is the process of nuclear fusion and is what provides the energy that makes the star shine। এই যে আমাদের স্টারদের কোরের মধ্যে কি হয়, নিউক্লিয়ার রিঅ্যাকশন হয়, যে ফিউশন রিঅ্যাকশন হয়, ফিউশন রিঅ্যাকশন হয়ে তারা কি করতে পারছে, ফিউশন রিঅ্যাকশন হয়ে তারা এনার্জি প্রডিউস করতেছে। দাঁড়াও 1 মিনিট। ওকে, তো তাহলে যে কথাটা বলতেছিলাম, নিউক্লিয়ার ফিউশনের ব্যাপারটা এখানের মধ্যে এক্সপ্লেইন করলো। এখন এখানের মধ্যে কি বলতেছে আমরা একটু দেখি, এই ওয়ার্কটা एग्जांपल 4 এর নম্বরে।
আচ্ছা, সো এখন এই ওয়ার্ক এক্সাম্পল নাম্বার 4 এ কি বলতেছে দেখো, the proton proton chain nuclear fusion reaction effectively takes 4 protons and converts them into a helium 4 nucleus and 2 positrons which have the same mass as electrons. এখন বলতেছে ক্যালকুলেট দ্য এনার্জি রিলিজড ইন দিস রিঅ্যাকশন। তো এই রিঅ্যাকশনের মধ্যে এনার্জি কতটুকু রিলিজ হয়। কি বলছে দেখো তো, এখানে রিঅ্যাকট্যান্ট গুলা কোনগুলা, প্রোডাক্ট গুলা কোনগুলা বলো তো ফারহান, কোশ্চেনটা আরেকবার পড়ো। এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনের মধ্যে কি বলছে, রিঅ্যাকট্যান্ট কয়টা, রিঅ্যাকট্যান্ট কোনগুলা, প্রোডাক্ট কোনগুলা, এটা ফার্স্টে বলো। ফোর প্রোটনস হলো মানে রিঅ্যাক্টর না? ভেরি গুড। 4টা প্রোটন হলো রিঅ্যাকট্যান্ট আর হিলিয়াম 4 কনভার্ট দেম নিউক্লিয়াস ইনটু আর হিলিয়াম 2টা পজিট্রন হলো, তারা হলো 2টা কি, প্রোডাক্ট। প্রোডাক্ট। ভেরি গুড। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, এখানের মধ্যে কাজটা হলো এরকম যে 4টা প্রোটন এরা হলো রিঅ্যাকট্যান্ট। সো তাহলে রিঅ্যাকট্যান্টের টোটাল ম্যাস কত, একটা প্রোটনের ম্যাস হলো 1.007276 ইউ। সো তাহলে 4টা প্রোটনের টোটাল ম্যাস কত হবে, 4 ইনটু টাইম। ফোর হবে। তো তাহলে ইনটু 4 করলে কত আসলো, 4.029104 ইউ। সো তাহলে এটা কি ম্যাস অফ প্রোডাক্ট, রাইট? কি বলো, জি সরি, ভাই। ম্যাস অফ রিঅ্যাকট্যান্ট। তো এটা হলো ম্যাস অফ রিঅ্যাকট্যান্ট। আর প্রোডাক্ট কারা, হিলিয়াম 4 এর নিউক্লিয়াস আর 2টা পজিট্রন। তো হিলিয়াম 4 এর নিউক্লিয়াসের ম্যাস কত, হিলিয়াম 4 এর নিউক্লিয়াসের ম্যাস হলো এত, কি বলে, হিলিয়াম অ্যাটমের ম্যাস হলো এত। এখন এখানে থেকে কি করছে, 2টা ইলেকট্রনের ম্যাস মাইনাস করছে, ঠিক আছে? যেখানের মধ্যে কি, হিলিয়াম 4 এর নিউক্লিয়াস মানে কি, হিলিয়াম অ্যাটম যার 2টা ইলেকট্রন নাই, এরকম না রায়হান? হিলিয়াম 4 নিউক্লিয়াস মানে কি, আলফা পার্টিকেল বেসিক্যালি, যে হিলিয়ামের জাস্ট নিউক্লিয়াসটা থাকবে, তার আউটার শেল ইলেকট্রনটা নাই। সো তাহলে কি হইতেছে, হিলিয়াম অ্যাটমের ম্যাস হলো 4 পয়েন্ট, এই যে হিলিয়াম অ্যাটমের ম্যাস হলো এইটা, কত, 4.002602। এখন এখানে থেকে কি করতে হবে, হিলিয়াম নিউক্লিয়াসের ম্যাস যদি শুধু বের করতে চাইছো তাহলে হোয়াট উই নিড টু ডু, ইলেকট্রনের ম্যাস গুলা মাইনাস করা লাগবে। সো 2টা ইলেকট্রনের ম্যাস আমরা মাইনাস করছি। সো এটা থেকে কি পাইলাম, হিলিয়াম নিউক্লিয়াসের ম্যাস কত ওইটা পাইছি। আর সাথে আরো কি প্রডিউস হইতেছে, 2টা পজিট্রন প্রডিউস হইতেছে না? তো 2টা পজিট্রনের ম্যাস কত, পজিট্রন আর ইলেকট্রনের ম্যাস তো সমান সমান, অ্যান্টি পার্টিকেল না? তো অ্যান্টি পার্টিকেলদের ম্যাস সেম থাকে। সো ম্যাস হলো এত, একটা ইলেকট্রনের ম্যাস এত, সো তাহলে 2টার কত হবে, ইনটু 2। সো তাহলে টোটাল ম্যাস কত আসে, এটা হলো ম্যাস অফ প্রোডাক্টস। আচ্ছা, রুফায়দা কি কোশ্চেন করছো, রিঅ্যাকশনের প্রসেস আজ না, রিঅ্যাকশনের এখানে প্রসেস আজ করবে না। ওখানে আমাদের মেইন কাজটাই হলো যে তোমার 2টা নিউক্লিয়াস কম্বাইন হচ্ছে, এই কথাটাই শুধু বলতে হবে, ঠিক আছে? 2টা নিউক্লিয়াস কম্বাইন হয়ে ফাইনালি নতুন একটা কিছু ফর্ম করলো, ওগুলা তোমার প্রোডাক্ট আর রিঅ্যাকট্যান্টের ব্যাপারগুলো বলে দিবে, ঠিক আছে রুফায়দা? তো এখানে হলো ম্যাস অফ প্রোডাক্টস। তো এখন প্রোডাক্টের ম্যাসটা কি দেখা যাচ্ছে, প্রোডাক্টের ম্যাসটা দেখা যাচ্ছে যে রিঅ্যাকট্যান্টের ম্যাসের থেকে কি কম নাকি বেশি, সেমই ভাইয়া। সেম। কোশ্চেনটা আবার কত তাহলে? ধরো। ম্যাস অফ রিঅ্যাকট্যান্ট আর ম্যাস অফ প্রোডাক্ট যে আমরা 2টা পাইলাম, ও ম্যাস অফ রিঅ্যাকট্যান্ট বেশি। ম্যাস অফ রিঅ্যাকট্যান্ট বেশি, যে ম্যাস অফ রিঅ্যাকট্যান্টটা তো 4.029 আর প্রোডাক্টে হলো 4.0026। সো তাহলে রিঅ্যাকট্যান্টের ম্যাসটা হলো বেশি, কত বেশি, 2টা ডিফারেন্স নিলে যা আসে। সো তাহলে 0.0265 ইউ আর 1 ইউ সমান ম্যাস কত, 1 ইউ সমান এনার্জি কত, 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। সো তাহলে কি করছে, 0.0265 এর সাথে 931.5 মাল্টিপ্লাই করছে, সো কত হইলো, 24.7 মেগা ইলেকট্রন ভোল্ট। বুঝতে পারছো? ভাইয়া ইউ এর ভ্যালুটা না 1.66 ইন্টু 10⁻⁻27 বললো। হ্যাঁ, ওইটা তো কেজিতে। আর এই যে এখানের মধ্যে মাত্র একটা জিনিস দেখে আসলাম না উপরে, এই যে এটা
এই যে এই জিনিসটা, যে 1u সমান mass কে যদি এনার্জিতে কনভার্ট করি তো তাহলে ডিরেক্টলি কত পাবো? 1u সমান mass কে এনার্জিতে কনভার্ট করলে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি পাবো। ঠিক আছে? আচ্ছা, বুঝছি ভাইয়া। তাহলে ওই যত ইউ ম্যাস ডেফিসিট আসছিল, তো ওই ভ্যালুটার সাথে 931.5 মাল্টিপ্লাই করে দিলে কি পেয়ে যাব? কতটুকু এনার্জি রিলিজ করবো ওই ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে? এর জন্য এখানের মধ্যে লিখছি কি, যে মাল্টিপ্লাইড বাই 931.5। যে ম্যাস ডেফিসিট হলো এত, যে ম্যাস ডেফিসিট হলো 0.0265 ইউ। তো তাহলে এই পুরা ম্যাসটাকে যদি এনার্জিতে কনভার্ট করি তাহলে কত হবে? 1 ইউ কে, যে এখানের মধ্যে ইউনিটারি মেথড, যে 1 ইউ সমান ম্যাস কে এনার্জিতে কনভার্ট করলে পাবো 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। সো তাহলে 0.0265 ইউ কে এনার্জিতে কনভার্ট করলে কত পাবো? দাঁড়াও একটু 1 মিনিট, সবাই জয়েন করে নে, দেন আমরা বলতেছি। আর এটা একদম ইজি জিনিস আর কি, যে 1 ইউ সমান ম্যাস কে এনার্জিতে কনভার্ট করলে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট পাবো। সো তাহলে 0.0265 ইউ সমান ম্যাস কে এনার্জিতে কনভার্ট করলে কত পাবো? এইটা ইনটু 0.0265। সো এটা করলে পরে কত আসবে? 24.7 মেগা ইলেকট্রন ভোল্ট। সো দিস ইজ দ্য এনার্জি দ্যাট উই উইল গেট। বুঝতে পারছো এখন রায়হান? জি ভাই, বুঝছি। ওকে। তো এখন এখানের মধ্যে আমাদেরকে কি বলতেছে দেখো, these reactions which occur in enormous numbers provide the energy which causes the sun to emit heat and light in all directions in great quantities। যে এই টাইপ অফ রিঅ্যাকশন জিলিয়ন্স এন্ড জিলিয়ন্স নাম্বারে হইতে থাকে আমাদের কিসের মধ্যে? স্টারের কোরের মধ্যে। সো তাহলে এই রিঅ্যাকশন গুলি করে তারা কি প্রডিউস করতেছে? এনার্জি প্রডিউস করতেছে, এন্ড এই এনার্জিটা তারা সারাউন্ডিং এ কি করে দেয়? রেডিয়েট করে দেয়। সো এগুলা জিনিস তোমরা অ্যাস্ট্রোফিজিক্স অলরেডি পড়ে আসছো, যে তোমরা জানো যে স্টার কিভাবে ফর্ম করে, স্টার কতক্ষণ স্টেবল থাকে, যে রেডিয়েশন, প্রেসার, গ্র্যাভিটেশনাল ফোর্স, এইসব জিনিসগুলো নিয়ে তোমরা ও লেভেলসে পড়ে আসছো। সো এইসব জিনিস আমরা A2 তেও দেখবো, বাট এখানের জন্য আমাদের ও লেভেলসের রেফারেন্সটা দিয়ে সুন্দর মতো বুঝে ফেললে আরো ইজি হয় আর কি। ঠিক আছে? তো এখানের মধ্যে দেখি যে converting hydrogen into helium with the release of energy could be an excellent way of supplying the planet's energy needs। কেন? হাইড্রোজেন মিলায় হিলিয়াম প্রডিউস করলে এনার্জি পাবো, ভালো কথা। সো তাহলে কেন এটা আমাদের ইজি ওয়ে বা এক্সিলেন্ট একটা ওয়ে? আমরা তো ফিশন রিঅ্যাকশন করে তো ঠিকই পাচ্ছি। আমরা ফিশন রিঅ্যাক্টর কি ইউজ করতেছি না? নিউক্লিয়ার রিঅ্যাক্টর কি আরতে নাই? আছে। সো তাহলে ইউরেনিয়াম ইউজ করে কি এমন সমস্যা? ইউরেনিয়াম ইউজ করার সমস্যা হলো, একটা হলো ইউরেনিয়াম হলো রেয়ার, যে ইউরেনিয়াম এত বেশি পাওয়া যায় না। এগুলা কিন্তু লাগবে তোমাদের পরে, এগুলা কোয়েশ্চেনে আসবে যে কি ফিশন রিঅ্যাকশন কেন আমাদের ফেভারেবল না, এরকম কয়েকটা জিনিসের কোয়েশ্চেন আসবে, যে why choose fusion reactor over a fission reactor। যে ফিউশন রিঅ্যাক্টর হলো বেটার, ঠিক আছে? ফিউশন রিঅ্যাক্টর হলো বেটার দেন ফিশন রিঅ্যাক্টর। কেন? বিকজ ফিশন রিঅ্যাকশনের জন্য যে র ম্যাটেরিয়াল আমরা ইউজ করি, যে ইউরেনিয়াম যে লাগে, ওইটা কি, ওইটা রেয়ার, অর ওইটা আমাদের লিমিটেড অ্যামাউন্টে পাওয়া যায়। তো এই জিনিসটা কি একটা সমস্যা, যে র ম্যাটেরিয়াল হলো স্কার্স বা র ম্যাটেরিয়াল হলো লেস অ্যাবান্ডেন্ট, এটা হলো একটা সমস্যা। দেন প্রবলেম কি, ইউরেনিয়াম দিয়ে যে ফিশন রিঅ্যাকশন হয়ে যে প্রোডাক্ট গুলা ফর্ম করে, ওই প্রোডাক্ট গুলাও কি হয়? রেডিও অ্যাক্টিভ হয়। সো রেডিও অ্যাক্টিভ এইসব প্রোডাক্ট গুলা যখন ফর্ম করে, যে ওয়েস্ট প্রোডাক্ট গুলি কি, ওয়েস্ট প্রোডাক্ট গুলা হলো রেডিও অ্যাক্টিভ। সো ওয়েস্ট প্রোডাক্ট গুলিকে যখন নাকি আমরা ডাম্প করতে যাব, আমরা তো যেখানে সেখানে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল ডাম্প করতে পারবো না, পারবো? রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট আমরা যেখানে সেখানে ডাম্প করতে পারবো না। সো তাহলে ওখানে অনেক বড় একটা সমস্যা। দেন আবার কি প্রবলেম? দেন আবার প্রবলেম হলো যে নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশনে এনার্জি কম রিলিজ হয়, আর নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশনে এনার্জি বেশি রিলিজ হয়। সো তাহলে যেখানে আমরা অল্প ম্যাসে বেশি এনার্জি পাবো, ঠিক আছে, যে পার ইউনিট ম্যাস, যে অল্প ম্যাসে যদি আমরা বেশি এনার্জি পাই, সো তাহলে আমরা কোনটা চাবো? যেটাতে অল্প
ম্যাস ইনপুটে বেশি এনার্জি পাইতেছে ওই জিনিসটাই তো আমাদের কাছে মোর ফেভারেবল হবে, তাই না? তো এই কথাগুলি বলতেছে যে ফিউশন রিঅ্যাকশন কেন আমাদের জন্য ফেভারেবল, বা ফিউশন রিঅ্যাক্টর যদি আমরা বানাইতে পারি কেন আমাদের হিউম্যানিটি অনেক বেশি বেনিফিটেড হবে। দ্য রিজন আর দ্যাট ফিউশন রিঅ্যাক্টরে যেই র ম্যাটেরিয়াল লাগবে, যে হাইড্রোজেন লাগবে, এটা কি অনেক বেশি অ্যাভেলেবল আমাদের আর্থের মধ্যে। যে কি জিনিস, এই যে দ্য সিজ আর ফুল অফ হাইড্রোজেন ইন ওয়াটার মলিকিউলস, যে আমাদের ওশানস গুলি পুরাটাই তো ওয়াটার দিয়ে ভরা, যে এখানে H2O, যে হাইড্রোজেন দুইটা করে এরকম মলিকিউল আছে। আর হিলিয়াম প্রডিউস করলে যে প্রোডাক্ট হিসেবে যে হিলিয়াম প্রডিউস করতেছে এটা তো ইনার্ট একটা গ্যাস। তো তাহলে তাকে ইজিলি আমরা কি করে দিতে পারবো, ইজিলি তাকে ছেড়ে দিতে পারবো, সে যেন অ্যাটমসফিয়ারে রিলিজ হয়ে যায়। সো প্রোডাক্টটাকে ডাম্প করার বা ডিসপোজ করার কোন রকমের সমস্যা নাই। কিন্তু সমস্যা কি, সমস্যাটা হলো however scientists have not yet successfully maintained a controlled fusion reaction, নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন এখন পর্যন্ত আমরা কন্ট্রোলড একটা ওয়েতে বা সাস্টেইনেবল একটা ওয়েতে কখনো বানাইতে পারি না এমন কোন রিঅ্যাক্টর। কেন, কি সমস্যা? দ্য প্রবলেম, সরি কি হলো, the problem lies in forcing the two positively charged mutually repelling protons to fuse together। এই যে আমরা যে দুইটা নিউক্লিয়াসকে একজনের সাথে আরেকজনকে কম্বাইন করাবো, তারা তো কম্বাইন হতে চাবে না, তারা তো সিমিলার চার্জ তো রিপেল করবে। সো তাহলে তাদের রিপালসিভ ফোর্সটাকে ওভারকাম করতে হবে আমাদের। তো এটা তো অনেক বড় একটা সমস্যা, যে তাদের এই রিপালসিভ ফোর্সটাকে ওভারকাম করার জন্য হোয়াট ডু উই নিড, উই নিড ভেরি 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 হাই টেম্পারেচার। ওকে, যে একটা মিনিমাম কত লাগবে, 10⁻⁷ কেলভিনের মতো টেম্পারেচার, মানে 10 মিলিয়ন কেলভিন টেম্পারেচার মিনিমাম লাগবেই ইন অর্ডার টু কজ ফিউশন রিঅ্যাকশন। কি জিনিস, দ্য কাইনেটিক এনার্জি। হ্যাঁ, তাহলে ওইটার কম্পেয়ারের মধ্যে ফিউশন রিঅ্যাকশন আরো ইজি না? কিন্তু এই যে তুমি যে এত টেম্পারেচার যে দিবা, এরপরে তোমাকে যে এনার্জিটা ব্যাক দিবে ওইটা তো আরো বেশি হবে। তোমার তাদেরকে কম্বাইন করতে যত না কষ্ট করতে হইতেছে, আফটার ইউ কম্বাইন দেম তোমার, তারা তোমাকে আরো বেশি বড় রিওয়ার্ড দিবে, আরো বেশি এনার্জি ফেরত দিবে। ঠিক আছে? আচ্ছা, বুঝছি। সো তাহলে এই যে the kinetic energy needed to collide them forcefully enough to overcome the electrostatic repulsion requires temperature of, আচ্ছা দাঁড়া ইন্টারনেট আনস্টেবল দেখাইতেছে, এক মিনিট। আচ্ছা, সো তাহলে যেটা বলতেছিলাম, যে এই ইলেকট্রোস্ট্যাটিক রিপালসিভ ফোর্সটা ওভারকাম করার জন্য কি লাগবে, অনেক 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 হাই টেম্পারেচার লাগবে। ঠিক আছে, প্লাস আরো কয়টা জিনিস আছে। কি জিনিস, moreover to ensure enough colliding protons for the reaction to be sustained, যে নাম্বার অফ কলিশন আমাদের কি থাকতে হবে, একটা সার্টেন লেভেলে থাকতে হবে, আর না হলে পরে কি হবে না, এক দুইটা ফিউশন করায় আমাদের কোনো লাভ নেই। আমাদের এটা কি থাকতে হবে, একটা কন্টিনিউয়াস একটা প্রসেস থাকতে হবে, যে এটা যেন সারাক্ষণ চলতেই থাকে। ঠিক আছে, সাস্টেইনেবল মানে কি, সাস্টেইনেবল মানে হলো যে এটা যেন কন্টিনিউয়াসলি কি করতে থাকে, চলতে থাকে। সো এটার জন্য কি দরকার, দ্য ডেনসিটি অফ প্রোটনস মাস্ট বি ভেরি ভেরি হাই। ওকে, তো প্রোটনের ডেনসিটি অনেক বেশি থাকতে হবে, তাহলে যেন কলিশন নাম্বারটা একটা সার্টেন লেভেলে থাকে। তো কি বলতেছে, তো এটার জন্য it requires a very high density of them মানে কি, of protons। তো কি বলতেছে, comparing the energy output with nuclear fission below 135 gram of hydrogen undergoing nuclear fusion would produce an output of কত, 1.40 into 10⁻14 জুল। সো তাহলে এটা হলো মেইন জিনিস, যে তোমার কি ফিউশন রিঅ্যাকশনের পর তুমি কি পাবা, যখন নাকি আফটার ইউ মেক দেম রিঅ্যাক্ট টুগেদার, সো তখন তুমি ফাইনাল যে আউটপুটটা পাবা, দ্যাট আউটপুট উইল বি ভেরি ভেরি হাই। ঠিক আছে, সো এই জিনিসটা আমাদের মাথায় রাখা লাগবে, যে ফিউশন কেন আমাদের কাছে এত বেশি ডিজায়ারেবল। ওকে, তো এখন ফিউশন রিঅ্যাকশন নিয়ে কি কথা বলতেছে দেখি।
fusion reactions. Nuclear fusion as an energy source for us to generate electricity is currently only at research stage. যে এখনো সায়েন্টিস্টরা এটা নিয়ে রিসার্চ করতেছে যে ফিউশন রিঅ্যাক্টর কি আসলে আমাদের বানানো পসিবল নাকি না। ওকে, এখন কি বলতেছে, ফিউশন উড হ্যাভ দ্য অ্যাডভান্টেজ দ্যাট ইটস ফিউয়েল ইজ অ্যাবান্ডেন্ট, যেটা একটু আগে আমরা এক্সপ্লেন করলাম যে র ম্যাটেরিয়ালটা হলো রেডিলি অ্যাভেলেবল, প্লাস তার কোনো রেডিওঅ্যাক্টিভ ওয়েস্ট প্রডিউস করে না, এই যে and no radioactive waste would be produced. So তাহলে এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ। এখন সমস্যাটা কি, it is difficult to achieve though because the high temperatures and density needed make confining the burning plasma difficult। যে আমরা এই যে এত হাই টেম্পারেচার যে জেনারেট করব, তো এই হাই টেম্পারেচার জেনারেট করলে কি হবে, বার্নিং প্লাজমার কথা বললে, বার্নিং প্লাজমাটা কি, প্লাজমা হলো আমাদের একটা স্টেট অফ ম্যাটার, যে আয়োনাইজড গ্যাস, ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস আয়োনাইজড ফর্মে থাকলে পরে তখন কি হবে, তখন সে প্লাজমাতে কনভার্ট হবে। এটা তো আমরা স্টেটস অফ ম্যাটারের ওখানের মধ্যে বলছিলাম যে সলিড লিকুইড গ্যাস যে আমরা পড়ে আসি, এরাই শুধু আমাদের স্টেটস অফ ম্যাটার না, স্টেটস অফ ম্যাটার আরো আছে, জাস্ট প্লাজমাই না, প্লাজমা থেকেও আলাদা আরো স্টেটস অফ ম্যাটার আছে। ওকে, সো এখন এখানের মধ্যে দাঁড়াও, একটা কাজ, বারবার এমন সমস্যা কেন করতেছে, স্পিড তো ঠিকই আছে। আচ্ছা, তো তাহলে যে কথাটা এখানের মধ্যে বলতেছিলাম, দেখি যে আয়োনাইজড এই গ্যাস গুলাকে কনফাইন করে রাখা হলো একটা সমস্যা। তো কনফাইনমেন্ট প্রবলেম এটা আমরা বলি, যে কনফাইন করা মানে কি রায়হান? মানে এক জায়গায় জড়ো করে রাখা or something, ওইটাই, আটকায় রাখা আর কি, ঠিক আছে, কোন একটা জায়গায় আটকায় রাখা। তো এখন এই জিনিসটা কি বলতেছে, দিস কনফাইনমেন্ট উড নিড ভেরি স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড, যে অনেক স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড লাগবে, তাহলে যেন কি না হয়, যে এখানের মধ্যে সমস্যাটা কি হয়, সমস্যাটা হয় হলো এরকম দুই টাইপের সমস্যা। একটা হলো এই যে মনে করো কন্টেইনারটা, ঠিক আছে রায়হান, এই হলো তোমার ফিউশনের কন্টেইনারটা, যেটার ভিতরে কি হবে, অনেক হাই কাইনেটিক এনার্জি ওয়ালা প্রোটন কম্বাইন হবে একজনের সাথে আরেকজনের, যে অনেকগুলা প্রোটন আছে, তারা দে উইল কোলাইড উইথ ইচ আদার। এখন সমস্যাটা দুইটা জায়গায় কি, একটা হলো এই যে প্রোটন গুলি আছে, তারা যে এত হাই কাইনেটিক এনার্জিতে মুভ করতেছে, সো এটার জন্য কি হবে, এটার জন্য এই যে আমরা ডি ব্রগলি ওয়েভলেন্থ পড়ছিলাম না, যে একটা পার্টিকেলেরও কি থাকে, একটা ওয়েভলেন্থ থাকে, হুইচ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটস মোমেন্টাম। সো তাহলে এত হাই কাইনেটিক এনার্জি বা এত হাই মোমেন্টাম ওয়ালা প্রোটন গুলার ডি ব্রগলি ওয়েভলেন্থ হবে অনেক ছোট, এন্ড ওয়েভলেন্থ যত ছোট হবে তত কি হবে, ওয়েভলেন্থ যত ছোট হবে তত তাদের পেনিট্রেটিং পাওয়ার বাড়বে, তাই না? ওয়েভলেন্থ যত ছোট হবে তাদেরকে কনফাইন করে রাখা তত কষ্ট। তারা কি করবে, তারা কন্টেইনার থেকে এরকম এসকেপ করে কি হয়ে যাবে, তারা কন্টেইনার থেকে এরকম এসকেপ করে এমন বের হয়ে যাবে, ঠিক আছে। এইটা হলো একটা সমস্যা। অর কন্টেইনারের সাথে যদি কোলাইড করে, collision with the container causes what, collision with the container causes them to cool down, যে collision করলে তখন তাদের টেম্পারেচারটা কমে যায়। তো টেম্পারেচার কমে গেলে কি হবে, আমাদের তো টেম্পারেচার তো ইচ্ছা করে বেশি রাখতেছে, তাহলে যেন কি করতে পারে, তাদের রিপালসিভ ফোর্সটা ওভারকাম করে যেন ফিউশন রিঅ্যাকশন দিতে পারে। কিন্তু কন্টেইনারের সাথে কোলাইড করে যদি কি হয়ে যায়, কন্টেইনারের সাথে কোলিশন করে যদি তার এনার্জিটা কমে যায়, তো তাহলে তো আমাদের আর রিঅ্যাকশনটা সাস্টেইনেবল হইল না, ঠিক আছে। তো এই কথাটা এখানের মধ্যে বলতেছে কি, দেখো, the ITER project, যে ইন্টারন্যাশনাল থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিঅ্যাক্টর, is a research experiment for fusion to produce electricity, যেটা বলতেছিলাম যে ফ্রান্সে যেটা কনস্ট্রাক্ট করবে 2025 এ কনস্ট্রাকশন শেষ হবে আর কি। তো কি বলতেছে, this is an international project, ITER will be sited in France and the EU, যে European Union and 6 other large nations, কি ইন্ডিয়া,
China, Russia, USA, Korea, and Japan will also contribute towards the 15 billion euros of construction cost. ইনসেন অ্যামাউন্ট অফ মানি তারা খরচ করতেছে ফিউশন রিঅ্যাক্টরের পিছে, যেন এটা একটা সাকসেসফুল কোন একটা রিঅ্যাক্টর তারা বানাইতে পারে। কি বলতেছে? an estimated 10 years of construction began in 2010, যে 2010 সালে শুরু করছে কনস্ট্রাকশন, ভাবছিল যে 10 বছরে শেষ হয়ে যাবে, যে 2020 তে কনস্ট্রাকশন শেষ হওয়ার কথা, কিন্তু এটা এখন এইম করা আছে কি যে 2025 এর দিকে, যে বাই 2025 the aim is to generate temperatures of 150 million Kelvin in plasma of volume 840 cubic meters। তো তাহলে এটা এখন পর্যন্ত আমাদের কি হোপ যে এরকম কোন একটা রিঅ্যাক্টর বানানো হচ্ছে যেটা দিয়ে কি করা পসিবল, আর্থে ফিউশন রিঅ্যাক্টর বানানো পসিবল। সো এটা আমাদের ওয়েট করতে হবে 5 বছর আরো, যেন কি হয় এরকম রিঅ্যাক্টর বানাইতে পারে। এখন তোমাদের কোশ্চেন আসতে পারে, আচ্ছা সেই কনফাইনমেন্ট প্রবলেমটা তারা কিভাবে ওভারকাম করবে? যদি এরকম ডি ব্রগলি ওয়েভলেন্থ এত ছোট হয় যে এসকেপ করে চলে যায়, বা কন্টেইনারের সাথে কলিশনের জন্য যদি তারা কি হয়, কন্টেইনারের সাথে কলিশনের জন্য যদি তাদের টেম্পারেচার কমে যায়, তো তাহলে এটা তারা কিভাবে ম্যাগনেটিক ফিল্ডে ওভারকাম করবে? এই যে দেখো, ম্যাগনেটিক ফিল্ড গুলাকে যদি আমরা এইভাবে প্লেস করে দিই, ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে চার্জ পার্টিকেলরা কি করে? সার্কুলার পাথে মুভ করে না, বলতো তারিফ? ম্যাগনেটিক ফিল্ড কি করে? ইট কজেস চার্জড পার্টিকেল টু মুভ ইন আ সার্কুলার পাথ, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, সো তাহলে এই যখন নাকি চার্জ পার্টিকেল গুলা কন্টেইনারের বর্ডারের দিকে আসবে বা এজের দিকে আসবে, তখন কি হবে? এই ম্যাগনেটিক ফিল্ড গুলা, স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড গুলা এই চার্জ পার্টিকেল গুলাকে ঘুরায় আবার সেন্টার অফ দা রিঅ্যাক্টরের দিকে নিয়ে যাবে। সো এইটা হলো তাদের মেইন কনস্ট্রাকশনের প্রসিডিওর, যে তারা কি করতেছে, এত এত স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড ইউজ করবে বর্ডারের দিকগুলো দিয়ে, যেন কন্টেইনারের সাথে কোনো কলিশন না হয়, বা কন্টেইনার দিয়ে যেন এসকেপ করতে না পারে। যে এসকেপ করতে নিবে তখন তাদেরকে আবার ঘুরায় কি করবে? ভিতরে রেখে দিবে আর কি। ঠিক আছে? এমন টাইপের তাদের একটা এইম। তো এটা দেখা যাক তারা এটা কনস্ট্রাকশন কিভাবে করে। আর ফিশন রিঅ্যাকশন, এই ব্যাপারে আমরা অলরেডি জানি যে ফিশন রিঅ্যাকশন অলরেডি আমরা ও লেভেলস অনেক ডিটেইলেই পড়ছিলাম, যে কি we have seen that nuclear fusion is yet not an option for electricity generation, যে এখন পর্যন্ত আমরা ওরকম রিঅ্যাক্টর বানাইতে পারি নাই ইফেক্টিভলি, as we have not been able to create high densities and pressure needed to sustain a fusion reaction. However, another process which releases energy, which releases binding energy from nuclei is called nuclear fusion. In this process, large nucleus breaks up into two smaller nuclei with the release of some neutrons and energy. এখন fission reaction can be started when nucleus absorbs another particle which make it unstable. So তাহলে uranium 235 can absorb slow moving neutron and become unstable and form uranium 236. তারপর uranium 236 কি করে? এটা স্প্লিট করে। তো এটা স্প্লিট করে কি ফর্ম করে? ব্যারিয়াম আর ক্রিপ্টন, আর সাথে দুইটা বা তিনটা এরকম নিউট্রন রিলিজ করে। তো এই নিউট্রন রিলিজ করার পরে এই নিউট্রন গুলাকে কি করা হয়? মডারেটর দিয়ে তাদেরকে স্লো ডাউন করানো হয়। তো এরপর তারা আবার অন্য ইউরেনিয়াম 235 এর কাছে অ্যাবজর্বড হয় এমন। আর কন্ট্রোল রড দিয়ে আমরা কি কাজ করতাম? কন্ট্রোল রড দিয়ে আমরা রিঅ্যাকশনের রেটটাকে কন্ট্রোল করতাম, যে কন্ট্রোল রড বের করে নিয়ে আসলে বেশি বেশি রিঅ্যাকশন হইতো, তো টেম্পারেচার বাড়তো। আর কন্ট্রোল রড ভিতরে ইনসার্ট করে দিলে পরে কি হইতো? নাম্বার অফ ফিশন রিঅ্যাকশন কমে যাইতো আর কি। সো এরকম টাইপের কাজ ছিল। তো এখন এই ওয়ার্কড এক্সাম্পল 5 এর মধ্যে কি বলতেছে? ওয়ার্কড এক্সাম্পল 5 এর মধ্যে, although there are many different possible products from nuclear fission reaction, the amount of energy released in each one is about the same as কত? 200 মেগা ইলেকট্রন ভোল্ট। সো এখন এখানের মধ্যে দেখো তোমরা এমন টাইপের কোশ্চেন পাবা তোমাদের পরীক্ষাতে। এরকম একটা রিঅ্যাকশন দিল যে ইউরেনিয়াম 235 প্লাস একটা নিউট্রন, এই দুটা কি ফারহান? রিঅ্যাক্ট্যান্ট, তাই তো? ইউরেনিয়াম 235 আর নিউট্রন গুলো হলো জি ভাইয়া। প্রোডাক্ট গুলাকে ব্যারিয়াম 141, ক্রিপ্টন 92 আর তিনটা নিউট্রন। ঠিক আছে? আর সাথে কি করে? এনার্জি রিলিজ করে, বিকজ এনার্জি। এনার্জিটা
কিসে থেকে আসতেছে? প্রোডাক্টের ম্যাস কম তাই আসতেছে। তো ওই জিনিসটা আমরা দেখবো যে এনার্জির ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবো এখন আমরা। এই যে তোমাকে ইনফরমেশন দিছে, দেখো ডেটা দিছে নিচে। ইউরেনিয়াম 235 এর ম্যাস হলো এত ইউ, ব্যারিয়ামের ম্যাস হলো এত ইউ, ক্রিপ্টনের ম্যাস হলো এত ইউ, আর নিউট্রনের ম্যাস আমাদের উপরে টেবিলে দেওয়া ছিল কত? একটা নিউট্রনের ম্যাস ছিল 1.008665। সো দেখো এই যে ইউরেনিয়ামের ম্যাস আর একটা নিউট্রনের ম্যাস, এই দুইটা নিয়ে কি রায়হান, এই দুইটা মিলে কি রিঅ্যাকট্যান্টের টোটাল ম্যাস বের করলাম না আমরা? জি ভাইয়া। আর ব্যারিয়ামের ম্যাস, ক্রিপ্টনের ম্যাস আর তিনটা নিউট্রনের ম্যাস, এই তিনটা যদি আমরা মাইনাস করি বা এই তিনটা যদি আমরা একসাথে সাম আপ করি তো তাহলে কি পাবো? এগুলো হলো প্রোডাক্ট আর এগুলো হলো রিঅ্যাকট্যান্টস। সো প্রোডাক্ট আর রিঅ্যাকট্যান্টের ম্যাসের ডিফারেন্স আমাদের কত আসলো? 0.186 ইউ। সো তাহলে ম্যাসের ডিফারেন্স কত? 0.1860 ইউ। আর 1 ইউ সমান ম্যাসে কত এনার্জি পাই রায়হান? 1 ইউ সমান ম্যাসে 931.5 MeV। ভেরি গুড। সো তাহলে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট পাই। সো তাহলে 0.1860 ইউ সমান ম্যাসে কত এনার্জি পাবো? 0.186 ইনটু 931.5। সো তাহলে কত আসে? 173 মেগা ইলেকট্রন ভোল্ট, মানে 2.77 ইনটু 10 টু দি পাওয়ার -11 জুল। তো এখন এখানে কি বলতেছে? দিস ইজ দ্য এনার্জি পার ফিশন, যে প্রতি একটা ফিশন রিঅ্যাকশনে এতটুকু এনার্জি রিলিজ করে। তো বলতেছে কি একটা ইউরেনিয়াম অ্যাটম এত এনার্জি রিলিজ করলো। সো 1 মোল ইউরেনিয়াম অ্যাটম কত রিলিজ করবে? 1 মোল মানে কয়টা ইউরেনিয়াম অ্যাটম? অ্যাভোগাড্রো নাম্বার অফ ইউরেনিয়াম অ্যাটম নাকি? অ্যাভোগাড্রো নাম্বার কত? 1 into 6.023 into 10 to the power 23। 23। সো তাহলে একটা ইউরেনিয়াম 2.77 ইনটু 10 টু দি পাওয়ার -11 জুল এনার্জি রিলিজ করে। সো তাহলে 1 মোল অফ ইউরেনিয়াম কত এনার্জি রিলিজ করবে? অ্যাভোগাড্রো নাম্বার ইনটু একটা ইউরেনিয়াম যত এনার্জি রিলিজ করে। সো টোটাল এনার্জি কত আসে? 1 মোল ইউরেনিয়াম রিঅ্যাকশন করলে 1.67 ইনটু 10 টু দি পাওয়ার 13 জুল। এটা কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি। বলতেছে কি however uranium 235 is small in proportion, যে approximately 0.7% of all the uranium found। সো তাহলে এটা খুবই রেয়ার, যেটা বলছিলাম যে সমস্যা। and thus a larger amount of uranium fuel would be needed in order to provide enough uranium 235 atom to produce this much energy। সো তাহলে what are the changes in binding energy per nucleon in the above reaction? চেঞ্জ গুলা কি হয়? বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কি হয়, বাড়ে নাকি কমে? নিউক্লিয়ার বেড়ে রিঅ্যাকশনটা যাচ্ছে। হয় কেন? বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বাড়ানোর জন্যই তো নাকি? তাহলে যেন আরো স্টেবল হইতে পারে, তাই না? জি ভাইয়া। তো তাহলে এই জিনিসটা হবে আমাদের অ্যানসার, যে হোয়াট হ্যাপেন্স টু দা বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। এই যে দেখো ইউরেনিয়াম 235 অরিজিনাল রিঅ্যাকট্যান্ট, তার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কত ছিল? 7.6। আর যে প্রোডাক্ট গুলা ফর্ম করলো, প্রোডাক্ট গুলার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কি বেড়ে গেল না? তো তাহলে what actually happened to the binding energy per nucleon? They have increased. Why? Because নিউক্লিয়ার রিঅ্যাকশন হয় এই ইন্টেনশনে। কোন ইন্টেনশনে? তাহলে যেন সে আরো স্টেবল হইতে পারে। What makes it more stable? When the binding energy per nucleon increases। সো তাহলে ফিশন রিঅ্যাকশন বলো, ফিউশন রিঅ্যাকশন বলো, ফাইনালি what they want to do? They want to increase the stability. How they increase the stability? By increasing the binding energy per nucleon value। ওকে, ফারহানকে বুঝতে পারছো? জি ভাই। ওকে, সো তাহলে that was what we all had about nuclear decay chapter। সো তোমাদের এই 9A এক্সাম প্র্যাকটিস, দেন এই চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলি, and
এগুলাই যে এক্সাম প্র্যাকটিস আর চেক পয়েন্ট কোশ্চেন গুলা এগুলা তোমরা করে রাখবা। আর কালকে কিন্তু তোমাদের, আচ্ছা এই উইক তো না, সরি কালকে না, তোমাদের নেক্সট উইক ফ্রাইডে থেকে বুকলেট সলিউশন ক্লাস শুরু। ঠিক আছে, সো নেক্সট উইকের ফ্রাইডের আগে সবাই বুকলেট কালেক্ট করে ফেলবো। অলরেডি কিন্তু এইভাবে চলে আসছে। আজকে কি তারিখ দিয়ে নিয়ে আসছো নাকি? তারিখ কি আছে? বুকলেট তো গ্রুপে লিখে দিছি তো 700। ও আচ্ছা, আজকে আনতে পারো না, ঠিক আছে নেক্সট দিন নিয়ে এসো, সমস্যা নাই। সো নেক্সট উইকের ফ্রাইডের আগে আনলেই হবে। ওকে, তো এখন ওকে ভাই। তোমাদের চেক পয়েন্ট এন্ড এক্সাম প্র্যাকটিস কোশ্চেন গুলা করে ফেলো। আর তোমাদের এক্সাম কপি এই উইকের যে এই উইকেন্ডের মধ্যে পেয়ে যাবা, আসিফ দিয়ে দিবে গুগল ক্লাসরুমে। দেন আমরা ওগুলা রিলেটেড ডিসকাশন করব। আজকে তো ভালো ঠান্ডা পড়ছে। জি ভাইয়া। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ ভাই। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।